শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ইকো হচ্ছে আমার কথা? স্যার ইকো হচ্ছে। এবার হচ্ছে ইকো? না স্যার। এবার ঠিক আছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। বেশ। বলো, লাস্ট কত দূর পড়িয়েছিলাম? স্যার নেইবারিং কান্ট্রিজ গুলো হচ্ছিল। কত দূর পড়িয়েছিলাম তার একটু বলো। আফগানিস্তান। আফগানিস্তান? আফগানিস্তান না চায়না শেষ, চায়না, পাকিস্তান শেষ চায়না। করেছিলাম। চায়না স্যার। স্যার আহ, কালি অব্দি হয়েছিল। স্যার ডোকলাম প্ল্যাটামের আগে পর্যন্ত হয়েছিল। আজকে তার মানে ডোকলাম প্লেটু শুরু করবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। বেশ। দেখো, ফার্স্ট পয়েন্ট দেখতে পাচ্ছ, ডোকলাম প্লেটু। এই যে ডোকলাম প্লেটু আছে না, এই ডোকলাম প্লেটু, ভালো করে শুনবে, এই ডোকলাম প্লেটুটা আছে কোথায়? এই ডোকলাম প্লেটুটা আছে লোকেটেড অ্যাট চুম্বি ভ্যালি। দেখো তোমরা, দেখতে পাবে ইন্ডিয়ার যদি ম্যাপ দেখো, তাহলে ঠিক এইভাবে করে, আগে শুনে নাও তারপরে বলছি। দেখো, এটা হচ্ছে তোমার ভুটান, আর এটা হচ্ছে তোমার, এই যে পয়েন্ট গুলো যে দেখতে পাচ্ছ, এই যে এই পয়েন্ট গুলো যে দেখতে পাচ্ছ, এই পয়েন্ট গুলো হচ্ছে তোমার কি, এটাই হচ্ছে তোমার চুম্বি ভ্যালি। সিকিম আর হচ্ছে, সিকিম, সিকিম আর হচ্ছে আহ এই ভুটানের মাঝখানে যে জায়গাটা, স্পেসটা যেটা রয়েছে না, এটাই হয়ে যাচ্ছে তোমার কি, এটাই হচ্ছে তোমার চুম্বি ভ্যালি। এটার নাম হচ্ছে তোমার চুম্বি, চুম্বি ভ্যালি। আর এর মাঝখানে যেটা হবে,
এর মাঝখানে এর মাঝখানে যেটা হবে সেটাই হবে তোমার কি, ডোকলাম প্লেটু। এটা হবে ডোকলাম প্লেটু। বেশ, এই যে ডোকলাম প্লেটু আছে 2016 সালে, 2016 সালে চায়না একটা কারনামা করেছে। কি কারনামা করেছে? চায়না কি করেছে, যে এই জায়গাটাকে কানেক্ট করার জন্য ডোকলাম প্লেটু থেকে ইয়ারডং সিটি, ইয়ারডং ইয়ারডং সিটি হচ্ছে চায়নার। এই ইয়ারডং সিটিকে আর ডোকলাম প্লেটুকে কানেক্ট করার জন্য একটা রাস্তা কনস্ট্রাকশন করতে শুরু করেছে। ঠিক আছে, কি করছে, একটা রাস্তা কনস্ট্রাকশন করতে শুরু করছে। এই রাস্তা কনস্ট্রাকশন শুরু করছে। এবার তোমরা একটা জিনিস ভেবে দেখো, যে এই ডোকলাম প্লেটু পর্যন্ত যদি চায়না চলে আসে, তাহলে ও কি করবে, এইখান থেকে সহজেই আমাদের যে নর্থ স্টেট যেগুলো আছে, নর্থের ইস্টের মানে হচ্ছে উত্তর পূর্বে যে রাজ্যগুলো রয়েছে, সেগুলোকে কি করবে, অতি সহজে সে দখল করতে পারবে। কারণ এখান থেকে কি করবে, পুরো ইন্ডিয়ার অ্যাক্টিভিটি দেখবে তখন। এবং আমাদের এই জায়গাটাতে ওয়েস্ট বেঙ্গলে ওয়েস্ট বেঙ্গলে একটা জায়গা পড়ে, ওয়েস্ট বেঙ্গলে ওয়েস্ট বেঙ্গলে নর্থ দিনাজপুরে একটা জায়গা আছে চিকেন নেক, যেটার লেন্থ হচ্ছে জাস্ট 9 কিলোমিটার। জাস্ট 9 কিলোমিটার হচ্ছে এর লেন্থ। আর এই 9 কিলোমিটার যদি লেন্থ হয়, তাহলে এখান থেকে প্রবেশ করবে, আর প্রবেশ করে আমাদের নর্থ ইস্টের যতগুলো স্টেট রয়েছে সবগুলোকে কি করবে, ধীরে ধীরে দখল করতে শুরু করবে। কারণ আমি তোমাদের বলেছিলাম যে নর্থ ইস্ট ফর্নিটিয়ার এজেন্সি, নাম শুনেছো তো? নর্থ ইস্ট ফর্নিটিয়ার এজেন্সি, এটা কবে হয়েছিল? 1954-এ। 1954-এ এটা নর্থ ইস্ট ফর্নিটিয়ার এজেন্সি হয়েছিল। আর এটাই পরে গিয়ে 1972-এ গিয়ে কি হয়ে গেছে, অরুণাচল প্রদেশ হয়েছে। আর এই অরুণাচল প্রদেশ আবার 86 অথবা 87-তে গিয়ে কি হবে, বিকামে স্টেট হয়ে যাবে। বিকামে কি হবে, স্টেট হবে। বিকামে স্টেট। তো ঠিক এই কারণেই, কারণ এই নর্থ ইস্ট ফর্নিটিয়ার এজেন্সিটাকে চায়না একসময় নিজের মনে করত। একসময় কি করত, নিজের মনে করত। সেহেতু এই ইয়ারডং সিটিকে কানেক্ট করার জন্য সে কি করতে শুরু করলো, একটা রাস্তা তৈরি করতে শুরু করলো। তখন ইন্ডিয়া কি করলো, এইখানেই সিকিমে একটা জায়গা পড়ে, যে সিকিমে যে জায়গাটা পড়ে না, সেই সিকিমের জায়গাটার নাম হচ্ছে নাথুলা পাস। দেখো, আজকে আমি ল্যাপটপ প্রথম আজকে করাচ্ছি তোমাদের। আজকে একটু অসুবিধা হতে পারে, একটু কোঅপারেট করো, ঠিক আছে? তো কি করছে, এখান থেকে এবার কি করবে, এখানে নাথুলা পাস রয়েছে সিকিমের। এই নাথুলা পাস থেকে ইন্ডিয়া আবার কি করছে, কানেক্ট করছে। এটা রাস্তা তৈরি করছে 15 কিলোমিটার। 15 কিলোমিটার রাস্তা তৈরি করছে। আর চায়নাকে কত কিলোমিটার বললাম, 12 কিলোমিটার। 12 কিলোমিটার রাস্তা তৈরি করছে। এবার প্রবলেম হয়েছে, যে এই যে ডোকলাম প্লেটু আছে না, এই ডোকলাম প্লেটুটা কার? এই ডোকলাম প্লেটু হচ্ছে ভুটানের। এই ডোকলাম প্লেটু হচ্ছে কার? ভুটানের। ভুটানের। এবার ভুটান চাপে পড়ে গেছে। যখনই ভুটান চাপে পড়েছে, তখন ইন্ডিয়া কি করছে, এখানে ইন্টারনালি একটা গেম খেলেছে। কি গেম হতে পারে এটা? গেম খেলেছে যে ভুটানকে বলেছে, যে সেই দিনটা চলে এসছে, যে 1949-এ যে ট্রিটি করেছিলাম আমরা, ভুটান আর হচ্ছে ইন্ডিয়ার মধ্যে, যে তোমরা যদি কোনোদিন বিপদে পড়ো তাহলে আমরা হেল্প করব, আর যদি আমি বিপদে পড়ি তাহলে তোমরা হেল্প করবে। তো ভুটান তোমার হচ্ছে যে এই যে ডোকলাম প্লেটু আছে, এই ডোকলাম প্লেটু হচ্ছে আজকে বিপদে পড়ে গেছে, এবং তোমার এই ডোকলাম প্লেটুকে রক্ষা করার জন্য আমাদের সাহায্য দরকার। সেহেতু আমি তোমাদেরকে সাহায্য করছি, এবং এই সাহায্য অনুযায়ী তোমরা চায়নাকে ব্যাকফুটে ফেলে দাও। বেশ, এবার কি করলো, এবার
এবার কি করলো, এই চায়নাটা এবার ভুটান আর হচ্ছে ইন্ডিয়া যখনই একসঙ্গে হয়ে গেল, তখন কি হলো, চায়না ব্যাকফুটে চলে গেল। চায়না কি হলো, ব্যাকফুটে চলে গেল। এটা হচ্ছিল কবে বললাম, 2016-তে। এই কেসটা কবে বললাম, 2016-তে। এবার আরেকটা জিনিস শুনে রাখো, যে নাথুলা পাস যে আছে না, নাথুলা পাস, এই নাথুলা পাসটা রয়েছে সিকিমে। এই নাথুলা পাস কোথায় আছে, সিকিমে রয়েছে। বাট এই নাথুলা পাসকে আমরা কি বলে জানি, সিল্ক রুট বলে। এবং এই নাথুলা পাস দিয়ে ট্রেড করা হয় কার সঙ্গে, চায়নার সঙ্গে। চায়নার সঙ্গে, চায়নার সঙ্গে আমরা ব্যবসা বাণিজ্য করি এই নাথুলা পাস দিয়ে। তোমরা যদি আইসিডি যে সুপারভাইজারের প্রিলিমস কোশ্চেন দিয়ে থাকো, প্রিলিমিনারি এক্সাম দিয়ে থাকো, তাহলে তোমরা এখান থেকে ডাইরেক্ট একটা কোশ্চেন জিজ্ঞেছিল যে এর মধ্যে ভারতে এর মধ্যে কোন পাস রয়েছে যে 1962-তে বন্ধ হয়ে গেছে, আবার এটাই আবার 2006-এ রিওপেন করা হয়েছে। সেই পাসটার নাম কি, নাথুলা পাস। কারণ কি স্যার, কারণ হচ্ছে 1962-তে কি হয়েছিল, ইন্ডো চায়না ওয়ার হয়েছিল, যার কারণে কি হয়েছিল, ওই চায়নার সঙ্গে যখনই যুদ্ধ হয়েছিল তখন সেটাকে বন্ধ করে দিয়েছিল। আর বন্ধ করে দেওয়ার ফলে আবার এই পাসটাকে 2006 সালে রিওপেন করেছে। রিওপেন করেছে 2006 সালে। এখান থেকে আরেকটা প্রশ্ন আসে, এখান থেকে আরেকটা প্রশ্ন কি আসতে পারে, তোমাকে জিজ্ঞেস করবে যে হুইচ অফ দ্য ফলোইং কান্ট্রি ডাজ নট বিলং ইন ডোকলাম প্লেটু। তো তোমরা দেখতে পাবে এখানে, এই যে দেখতে পাচ্ছ তোমরা, দেখো চায়না, চায়না কানেক্ট করছে নাম্বার 1, চায়নাতে কানেক্ট করছে ডোকলাম প্লেটু, ভুটানকে কানেক্ট করছে, ইন্ডিয়াতে করছে। কিন্তু এই যে বর্ডার লাইনটা রয়েছে না, এই বর্ডার লাইনটা কি করছে, টাচ করতে দিচ্ছে না কাকে, নেপালকে। নেপালকে টাচ করতে দিচ্ছে না। তো এখানে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে নেপাল। এর মধ্যে কোন দেশটা রয়েছে যে ডোকলাম প্লেটুতে টাচ করে নেই, তাহলে সেটা অ্যান্সার কি হবে, নেপাল। ঠিক আছে, বুঝতে পেরেছো? এখানে সব লেখা রয়েছে। ইয়ারডং সিটি পর্যন্ত 12 কিলোমিটার রাস্তা তৈরি করছিল চায়না। আর এটা চুম্বি ভ্যালি, চুম্বি ভ্যালির মাঝখানে কি আছে, ডোকলাম প্লেটু আছে। আর ইন্ডিয়া নাথুলা পাস থেকে 15 কিলোমিটার রাস্তা কনস্ট্রাকশন করতে শুরু করেছিল। এবং এই ভুটান আর ইন্ডিয়া যখনই একসঙ্গে হয়ে গেল, তখন চায়না কি করলো, ব্যাকফুটে চলে গেল। আর চায়না যখনই ব্যাকফুটে চলে গেল, চায়না ব্যাকফুটে যাওয়ার লোক নয়। যখনই ভুটানের সঙ্গে ইন্ডিয়া জুড়ে গেল না, তখন এই চায়না আবার নেপালের সঙ্গে জুড়ে যাবে, যেটা আমরা পরে জানতে পারবো। দেখো নাথুলা পাস, এই নাথুলা পাস দেখো, ইট ইজ লোকেটেড ইন সিকিম। In 1962 this was closed, but 2006 it was reopened and trade with China. Which country does not belong in Doklam Plateau? চায়না, ইন্ডিয়া, ভুটান, নেপাল। তাহলে অ্যান্সার কি হবে, নেপাল। অ্যান্সার হবে নেপাল। ঠিক আছে, বুঝতে পেরেছো? কি বুঝতে পেরেছো তো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। চলো নেক্সট দেখো, ব্রহ্মপুত্র রিভার। এই ব্রহ্মপুত্র রিভারের টোটাল লেন্থ কত? টোটাল লেন্থ হচ্ছে 2900 কিলোমিটার। আর এর মধ্যে ইন্ডিয়াতে হচ্ছে 916 কিলোমিটার। 916 কিলোমিটার টোটাল লেন্থ হচ্ছে 2900 কিলোমিটার। আর হচ্ছে 916 হচ্ছে ভারতে। ঠিক আছে, এবার দেখো, এই যে ব্রহ্মপুত্র রিভার আছে, এইখান থেকে উৎপত্তি হচ্ছে মানস সরোবর লেক। মানস সরোবর লেক থেকে উৎপত্তি হবে, যেটা হচ্ছে তোমার কিসের মধ্যে পড়ে, কৈলাস, কৈলাস রেঞ্জের মধ্যে পড়ে। এই পুরো রেঞ্জটার নাম কি, পুরো রেঞ্জটার নাম হচ্ছে কৈলাস রেঞ্জ। আর এই মানস সরোবর লেক থেকে এই নদীটার উৎপত্তি হবে,
আর নদীটা উৎপত্তি হয়ে ঠিক এইভাবে প্রবেশ করবে আর বাংলাদেশে চলে যাবে। বাংলাদেশে কি নাম নেবে? যমুনা। বাংলাদেশে কি নাম নেবে? যমুনা। বাংলাদেশে নাম নেবে যমুনা। আর গঙ্গা বাংলাদেশে কি নাম নেয় বলতে পারবে কেউ? পদ্মা। 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 পদ্মা স্যার। পদ্মা। আর এই পদ্মা আর যমুনা যখন এক জায়গাতে মিট করবে তখন নাম হয়ে যাবে কি? মেঘনা। মেঘনা। মেঘনা নাম। আর মেঘনা নাম নিয়েই এই নদী চলে আসবে কোথায়? বে অফ বেঙ্গলে গিয়ে পড়ে যাবে, বঙ্গোপসাগরে গিয়ে পড়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে 2017 সালে। 2017 সালে চায়না আরেকটা কারনামা করেছে। কি কারনামা? যে দেখতে পাচ্ছ এইখানে কি করেছে, এরা তিনটে বাঁধ দিতে শুরু করেছে। নাম দিয়েছে জাগু, নাম দিয়েছে জাগু, জিয়াচা, আর হচ্ছে জাঙ্গুম। দরকার নেই, নাম আমাদের পরীক্ষায় আসে না। জাগু, জিয়াচা আর হচ্ছে জাঙ্গুম, এই তিনটে এই তিনটে বাঁধ কনস্ট্রাকশন করতে শুরু করে দিয়েছে কে? চায়না 2017 সালে। তো এইখানে যদি তুমি বাদ দাও, এখানে যদি চায়না বাদ দিতে শুরু করে, তাহলে এই ব্রহ্মপুত্র নদীর জল কি আমাদের ইন্ডিয়ার মধ্যে প্রবেশ করবে? স্যার করবে না, ইন্ডিয়ার মধ্যে প্রবেশ করবে না। তাহলে ইন্ডিয়ার প্রবলেম কি হতে পারে স্যার? ইন্ডিয়ার প্রবলেম হতে পারে, আমরা জানি আসামের মধ্যে কি আছে, একটা হচ্ছে মাজুলি আইল্যান্ড রয়েছে, মাজুলি, মাজুলি দ্বীপ আছে। এই দ্বীপটা নষ্ট হয়ে যাবে। তারপর হচ্ছে হাইড্রো ইলেকট্রিসিটি হবে না, তারপরে ইরিগেশন হবে না, ড্রিঙ্কিং ওয়াটারের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো না। যার ফলে আমরা কি করব? সাফার করব ওয়াটারের কারণে। যার কারণে ইন্ডিয়া কি করলো? ইন্ডিয়া কোথায় ছুটলো? ইন্ডিয়া চলে গেল ইউএনও, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন। যখনই ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনে গেল, তারপরে কি হলো? ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনে গিয়ে ক্লেম করলো যে চায়না এরকম একটা কারনামা করেছে, যার ফলে আমরা এইগুলো প্রবলেম ফেস করছি। মাজুলি আইল্যান্ড আমাদের নষ্ট হয়ে যাচ্ছে, তারপরে হচ্ছে হাইড্রো ইলেকট্রিসিটি করতে পারছি না, ইরিগেশন করতে পারছি না, যার কারণে আমরা বড়সড় একটা প্রবলেমে পড়ছি। তখন ইউএনএ থেকে চায়নাকে বললো যে তোমরা এই কাজটা করতে পারো না। তারপরে চায়না এই বাঁধটা কনস্ট্রাকশন করতে বন্ধ করলো। এই হচ্ছে ব্রহ্মপুত্র রিভার নিয়ে ডিসপিউট। জাস্ট একটাই জিনিস মনে রাখবে, যে ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র নদী ব্রহ্মপুত্র নদীর সোর্স কোথা থেকে? মানসরোবর লেক। ব্রহ্মপুত্র নদীর সোর্স কোথা থেকে? মানসরোবর লেক। ব্রহ্মপুত্র নদীর লেন্থ কত? 2900 কিলোমিটার। ব্রহ্মপুত্র নদী ভারতে কত কিলোমিটার? 916 কিলোমিটার। 916 কিলোমিটার। ব্রহ্মপুত্র নদী যখন বাংলাদেশে প্রবেশ করে তখন কি নাম নেয়? যমুনা। আর ব্রহ্মপুত্র নদীতে যে বাঁধ দিতে শুরু করেছিল কত সালে? 2017-তে। 2017-তে কে কে দিতে শুরু করেছিল? চায়না। তারপরে যদি জিজ্ঞেস করে ব্রহ্মপুত্র নদী নিয়ে কার সঙ্গে বিবাদ রয়েছে? বিটুইন ইন্ডিয়া অ্যান্ড চায়না। ঠিক আছে। দেখো ব্রহ্মপুত্রের সোর্স, ব্রহ্মপুত্র নদীর সোর্স হচ্ছে তোমার মানসরোবর লেক নিয়ার কৈলাস রেঞ্জ। ব্রহ্মপুত্র নদীর লেন্থ কত? 2900 কিলোমিটার। চায়না থেকে এই ব্রহ্মপুত্র নদীকে চায়নাতে ইয়ারলিং জাংপো বলা হয়, আর তিব্বতে তিব্বতে একে সাংপো বলা হয়। যখন নদী করাবো তখন বলবো। ইন্ডিয়াতে হচ্ছে তোমার 916 কিলোমিটার, আর বাংলাদেশে গিয়ে পড়ে যাচ্ছে। বাংলাদেশের ভিতর দিয়ে বে অফ বেঙ্গলে বে অফ বেঙ্গলে পড়ে যাবে। ঠিক আছে। তারপরে দেখো মায়ানমার। চায়না আমাদের শেষ।
চায়না আমাদের শেষ। তারপরে চলে যাব আমরা কোথায়? মায়ানমারে। দেখো, এই মায়ানমারের সঙ্গে কত কিলোমিটার বর্ডার লাইন শেয়ার করে? 1643 কিলোমিটার। 1643 কিলোমিটার মায়ানমারের সঙ্গে বর্ডার লাইন শেয়ার করে। কোন কোন স্টেট? অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম। টোটাল হচ্ছে চারটা স্টেট। চারটা স্টেট বর্ডার লাইন শেয়ার করছে। এরিয়া হচ্ছে কত? 1643 কিলোমিটার। ওল্ডেস্ট নেম অফ মায়ানমার ওয়াজ বার্মা। এই বার্মা যে দেখতে পাচ্ছ মায়ানমার, এই মায়ানমারটা আমাদের পার্ট ছিল। মায়ানমার কাদের পার্ট ছিল? আমাদের পার্ট ছিল। ইন্ডিয়ার সঙ্গে সঙ্গে যুক্ত ছিল, কিন্তু 1937-এ কি হয়েছে? বার্মা ওয়াজ সেপারেটেড ফ্রম ইন্ডিয়া অ্যান্ড বিকাম এ নিউ কান্ট্রি। বিকাম এ নিউ কান্ট্রি। দেখো, 1937-এ 1937-এ বার্মা ওয়াজ separated from India and become a new country. এবার দেখো, এখানে কতগুলো মাউন্টেন আছে। এই যে মায়ানমারের সঙ্গে যে বর্ডার লাইন দেখতে পাচ্ছ না, এই পাশে হচ্ছে মায়ানমার, এই পাশে হচ্ছে মায়ানমার। এই পাশে যদি মায়ানমার হয়, তো এই মায়ানমারের সঙ্গে যে বর্ডার লাইন, বর্ডার যেটা হয়েছে না, সেটা হচ্ছে হাই ডেন্স ফরেস্ট, আর হচ্ছে তোমার মাল্টিপল মাউন্টেনের বেসিসে হয়েছে। মাউন্টেনের বেসিসে, আর হচ্ছে তোমার কি বেসিসে? আরেকটা হচ্ছে ফরেস্ট। তো দেখো এখানে মাউন্টেন কি কি আছে। মাউন্টেন্স হচ্ছে, প্রথম হচ্ছে অরুণাচল প্রদেশে কি আছে? পাটকাই ভূম। পাটকাই, পাটকাই ভূম। 2 নম্বর দেখো নাগা হিলস। 3 নম্বর হচ্ছে মণিপুরি হিলস। তারপর হচ্ছে মিজো হিলস। আর এই মিজো হিলস এর আরেকটা নাম হচ্ছে কি? মিজো হিলস এর আরেকটা নাম হচ্ছে লুসাই হিলস। লুসাই হিলস। আর এই লুসাই হিলস এর হাইয়েস্ট পিক যদি জিজ্ঞেস করে পরীক্ষায়, লুসাই হিলস এর হাইয়েস্ট পিক হচ্ছে ব্লু মাউন্টেন। ব্লু মাউন্টেন হচ্ছে হাইয়েস্ট পিক অফ লুসাই হিলস। মনে রাখবে, ব্লু মাউন্টেন ইজ দ্য হাইয়েস্ট পিক অফ কি? ব্লু লুসাই হিলস। ব্লু মাউন্টেন ইজ দ্য হাইয়েস্ট পিক অফ মিজো হিলস অথবা লুসাই হিলস। আর এদের সঙ্গে প্রবলেম কি? এদের সঙ্গে ডিসপিউট কি স্যার? এদের সঙ্গে ডিসপিউট হচ্ছে একটাই, যে ডিসপিউটটা হচ্ছে একটাই, এই যে দিফু পাস যে আছে না, দেখতে পাচ্ছ অরুণাচল প্রদেশে কি আছে? দিফু পাস আছে। এই দিফু পাস যে আছে, এই দিফু পাস নিয়ে হচ্ছে প্রবলেম। এই যে দিফু পাসটা রয়েছে, ঠিক এই জায়গাটাতে পাসটা রয়েছে। আর এই দিফু পাসের 60%, 60% হচ্ছে ইন্ডিয়ার দিকে রয়েছে, আর 40% রয়েছে তোমার মায়ানমারের দিকে। এদিকে ইন্ডিয়ার দিকে রয়েছে, আর 40% হচ্ছে মায়ানমারের দিকে রয়েছে। তো কি হয়েছে এখানে প্রবলেম? যে মায়ানমার এই দিফু পাসের কিছু পার্সেন্টেজ বাড়াতে বলেছিল, যে 60% থেকে আমাদের, 40% থেকে আমাদের 50 বা 60% করে দিন, তাহলে আমরা এই পাসটাকে ইউজ করে সহজে আমরা কোথায় ব্যবসা বাণিজ্য করতে পারবো? চায়নার সঙ্গে আমরা ব্যবসা বাণিজ্য করতে পারবো। কিন্তু ইন্ডিয়া দেয়নি। এই 60% ইন্ডিয়ার কাছে রয়েছে, আর 40% হচ্ছে মায়ানমারের কাছেই রয়েছে এই দিফু পাসটা। এই দিফু পাস, এই হচ্ছে প্রবলেম। আর কোনো প্রবলেম নেই। দেখো নিচে লেখা আছে হাইয়েস্ট পিক অফ মিজো হিলস ইজ ব্লু মাউন্টেন। মিজো হিলস কোথায়? মিজোরামে রয়েছে। ঠিক আছে, সঠিক। হ্যাঁ স্যার। সবাই বুঝতে পেরেছো তো?
না পারলে কিন্তু বলো। ইরফান, মৌমিতা গাঙ্গুলি, মিশাকা মুখার্জি, ঋতুপর্ণা ঘোষ, শর্মিলী ব্যানার্জি, হ্যাঁ, বুঝতে পেরেছি। স্বপ্ননীল চন্দা, তৃষা ভট্টাচার্য আর তৃষা মাইতি। আচ্ছা তার আগে, আচ্ছা তোমরা পড়েছো তো? নোটসটা পড়েছো? পড়েছো তো নোটস? হ্যাঁ স্যার। বেশ। ইরফান বলবে আমাকে, আমি প্রশ্ন করছি, হ্যাঁ? ইরফান আমাকে বলো, ঝাড়খণ্ড কবে হয়েছে? খাতা দেখে বলবে না কিন্তু। ঝাড়খণ্ড কত সালে হয়েছে বলো? ঝাড়খণ্ড কবে হয়েছে দেখি, পড়াশোনা করেছো কিনা একটু দেখে নি। মুখে বলবে। 2000। হ্যাঁ, কত সালে? 2000। টু 2000। আচ্ছা, কাকে ভেঙে হয়েছে ইরফান? ইরফান, ইরফান বিহার। কাকে ভেঙে হয়েছে? বিহার। বিহারকে ভেঙে হয়েছে। মিসকা মুখার্জি নাকি? মিসকা, তুমি বলবে যে গুজরাট কবে হয়েছে? হ্যাঁ স্যার বলুন। গুজরাট কবে হয়েছে? গুজরাট। আমি ভুলে গেছি, পড়েছিলাম। মৌমিতা, মৌমিতা। স্যার আজকে আমি ফার্স্ট ক্লাস করছি। আচ্ছা, রাকেশ। স্যার আমিও আজকে ফার্স্ট ক্লাসে আছি স্যার, আগে নোটসও দেখা হয় না আমার, ঋতুপর্ণা। পাঠানো হয়েছে। হ্যাঁ স্যার বলছি, আমি তো আজকে ফার্স্ট ক্লাস করছি, এটা আমার পড়া নেই। আজকে সবাই ফার্স্ট ক্লাস? আচ্ছা। হ্যাঁ স্যার, আমি শর্মিলি, সোমবার থেকে শুরু করেছি। হ্যাঁ শর্মিলি স্যার। তুমি তো, গুজরাট 1960 সালে। আচ্ছা তুমিই বলে দাও আরেকটা তাহলে। গোয়া কবে হয়েছে? গোয়া। স্যার গোয়া হয়েছে মানে 1961। 1961-তে রাজ্য না, ওটা হচ্ছে ইউটির আন্ডারে ছিল। কেন্দ্রশাসিত অঞ্চল, হ্যাঁ। আর 87 সালে। 1987, গুড, ভেরি গুড। হুম। তৃষা, তৃষা ভট্টাচার্য, তোমার প্রশ্ন। স্যার আমিও মানডে থেকে ক্লাস শুরু করেছি, আজকে আপনার ক্লাস ফার্স্ট। মাইতি তো ছিল মনে হচ্ছে, আমার মনে হচ্ছে যা। ছিলাম। মাউদি, তুমি বলো যে অ্যাকর্ডিং টু ল্যাটিটিউড ইন্ডিয়া কোথায় লাইজ করছে? স্যার নর্দার্ন হেমিস্ফিয়ারে। আর হচ্ছে লঙ্গিটিউড অনুযায়ী? ইস্টার্ন হেমিস্ফিয়ার। আচ্ছা, ভারতের এরিয়া কত বলো, তুমিই বলো। স্যার ওটা ল্যাটিটিউড অনুযায়ী মানে হরাইজন্টালি ওটা টু ভারতের টু এরিয়া নাইন জিজ্ঞেস, ভারতের এরিয়া জিজ্ঞেস করেছি, এরিয়া। এই যে ইন্ডিয়া যে রয়েছে না, এই যে পুরো ইন্ডিয়া আমরা দেখতে পাচ্ছি, এই পুরো ইন্ডিয়াটা। স্যার 3 টু 32,82,83,263। হ্যাঁ, এই পুরো এরিয়াটা হচ্ছে 32,87,263 স্কোয়ার কিলোমিটার, তাই তো? আর হ্যাঁ স্যার। ওয়ার্ল্ডের রেসপেক্টে কত পার্সেন্টেজ বলেছিলাম? 2.4। 2.4। গুড, বেশ। আজকে যারা যারা আজকে নতুন ক্লাস করছো, তারা পুরোনো ভিডিও অবশ্যই দেখবে, হ্যাঁ? গট ইট? হ্যাঁ স্যার। পুরোনো ভিডিও দেখে যদি কোথাও পুরোনো ভিডিও দেখে যদি পরের দিন বুঝতে অসুবিধা হয়, পরের দিন আমাকে ক্লাসে বলবে, আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে ওকে স্যার। স্যার। বাট নেক্সট দিন পুরো 2টা ক্লাস, আজ
স্যার শোনা যাচ্ছে না। স্যার সাউন্ড প্রবলেম। হ্যাঁ, এবার শুনতে পাচ্ছ? স্যার মনে হয় মিউট হ্যাঁ হয়ে স্যার। গেছিল। হ্যাঁ, মিউট হয়ে গেছিল। আচ্ছা, কি বললাম? যে লার্জেস্ট বর্ডার লাইন হচ্ছে কি বাংলাদেশ, যেটা কত কিলোমিটার? 4096 কিলোমিটার। আর এই ওয়েস্ট বেঙ্গলটা আমাদের দরকার। ওয়েস্ট বেঙ্গলটার সঙ্গে কত কিলোমিটার বর্ডার লাইন শেয়ার করেছে? 2272 কিলোমিটার। এটা নোটসে লিখে নেবে তোমরা। 2272 কিলোমিটার বর্ডার লাইন শেয়ার করেছে কার সঙ্গে? ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে। আর এই 4096 কিলোমিটার বর্ডার লাইন শেয়ার করেছে টোটাল ইন্ডিয়া আর বাংলাদেশ, যেখানে কোন কোন স্টেট রয়েছে? আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, ওয়েস্ট বেঙ্গল। এই 5টা স্টেট বর্ডার লাইন শেয়ার করছে কার সঙ্গে? বাংলাদেশের সঙ্গে। কত কিলোমিটার? 4096 কিলোমিটার। আর এটাই হচ্ছে কি লার্জেস্ট বর্ডার লাইন। ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে কত কিলোমিটার? 2272 কিলোমিটার। বেশ, এবার দেখো নিচে একটা পয়েন্ট লেখা রয়েছে। পয়েন্টটা হচ্ছে 3 বিঘা করিডোর। 3 বিঘা করিডোর জিনিসটা কি স্যার? দেখো লেখা রয়েছে এনি পোর্শন that it surrounded by an other country are called enclave. ছিটমহল কাকে বলি? যে এনি পোর্শন দ্যাট ইজ সারাউন্ডেড বাই অ্যানাদার কান্ট্রি। টোটাল এনক্লেভ হচ্ছে বিটুইন ইন্ডিয়া এন্ড বাংলাদেশের মধ্যে কতটা? 162টা। এটা ভালো করে বুঝতে হবে, আমি দেখাচ্ছি তোমাদের। ভালো করে দেখবে আর বোঝার চেষ্টা করবে। দেখে নাও, ধরে নাও এটা হচ্ছে একটা বর্ডার লাইন। ধরে নাও এটা হচ্ছে একটা বর্ডার লাইন। এই দিকটা হচ্ছে বাংলাদেশ, আর এদিকটা হচ্ছে ইন্ডিয়া। এদিকটা হচ্ছে বাংলাদেশ আর এদিকটা হচ্ছে ইন্ডিয়া। বলছে যে ছিটমহল কি বলছে? যে এনি পোর্শন দ্যাট ইজ সারাউন্ডেড বাই অ্যান আদার কান্ট্রি, মানে যে এইখানে এমন একটা জায়গা রয়েছে, এই জায়গাটা আছে ইন্ডিয়াতে বাট আছে কার? বাংলাদেশে। ঠিক সেরকমই এখানে একটা জায়গা রয়েছে, এই জায়গাটা বাংলাদেশে রয়েছে বাট আছে কার? ইন্ডিয়া। কি বললাম বুঝতে পেরেছো? যে এমন একটা জায়গা, যে জায়গাটা রয়েছে বাংলাদেশে বাট আছে কার? ইন্ডিয়ার। এমন একটা জায়গা যেটা আছে ইন্ডিয়াতে বাট আছে কার? বাংলাদেশের। এইগুলোকেই বলা হচ্ছে কি ছিটমহল। ঠিক এইভাবে কতগুলো বললাম? 162টা। 162টা ছিটমহল আছে টোটাল। আর 162টার মধ্যে 111টা 111টা এদিকটা হবে। এইখানে দেখো, তাহলেই হয়ে যাবে। দেখো এমন একটা জায়গা, যে জায়গাটা হচ্ছে আছে কোথায়? বাংলাদেশে বাট আছে কার? ইন্ডিয়ার। এমন একটা জায়গা যেটা আছে কোথায়? ইন্ডিয়াতে রয়েছে বাট আছে কার? বাংলাদেশের। এই জায়গাটার নাম হচ্ছে বেরুবাড়ি, আর এই জায়গাটার নাম হচ্ছে দাহাগ্রাম আঙ্গারপোটা। টোটাল 111টা ছিটমহল আছে কোথায়? বাংলাদেশে, যেটা আছে কার? ইন্ডিয়ার। ঠিক এরকমই টোটাল 51টা হচ্ছে ছিটমহল রয়েছে, যেটা আছে কোথায়? ইন্ডিয়াতে রয়েছে বাট আছে কার? বাংলাদেশের। তো এটা হচ্ছে একটা বড়সড় প্রবলেম ছিল। আর এই প্রবলেমের
সর্ট আউট করার জন্য কি করলো, সর্ট আউট করার জন্য একটা LAB ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট করলো 1974-এ। 1974-এ কি করলো, ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট করলো। আর এই এগ্রিমেন্টে এখান থেকে একটা রাস্তা টেনে দিল, যে রাস্তাটার নাম কি, 3 বিঘা করিডোর। 3 বিঘা রাস্তার উপর দিয়ে একটা রাস্তা কনস্ট্রাকশন করলো বিটুইন ইন্ডিয়া এন্ড বাংলাদেশ, যেটার নাম আমরা কি জানি, 3 বিঘা করিডোর। ঠিক আছে, বুঝতে পেরেছো? বাট এখানে কি হলো, যে এই যে 51টা ছিটমহল দেখছো, এই 51টা ছিটমহলের যে জনসাধারণ ছিল, এই জনসাধারণ গুলো কি করলো, আর বাংলাদেশে আর গেল না। এরা কি করলো, ইন্ডিয়ার সিটিজেনশিপ নিয়ে নিল। আর এই 111টা যে ছিটমহল ছিল, এরা কি করছে, এরা এই রাস্তাটা ধরে, এই রাস্তাটা ইউজ করে ইন্ডিয়াকে কি করছে, ইন্ডিয়াতে সাপোর্ট করছে। বাট এটা একটা বড়সড় প্রবলেম হয়ে দাঁড়ালো তখন। তারপরে ইন্ডিয়া কি করলো, 2015-তে এই প্রবলেমটা পুরোপুরি শর্ট আউট করে এলো, যে এখান থেকে যতগুলো ছিটমহল ছিল সেই সব ছিটমহলকে ইন্ডিয়াতে নিয়ে আসলো। যারা যারা আসতে চাইলো সবকটাকে নিয়ে এসে এখানে বিভিন্ন রকম ভাবে জায়গা দিল। কোথাও স্যার কোথাও শোনা ইন্ডিয়া যাচ্ছে না। যাবে, একটু জানা। শোনা যাচ্ছে এবার? হ্যাঁ স্যার। কি বললাম, যে এখানে যতগুলো ছিটমহল ছিল, 111টা ছিটমহলকে কোথায় নিয়ে চলে আসলো, ইন্ডিয়াতে। কেউ বাংলাদেশে, কেউ আসামে, কেউ মেঘালয়ে, কেউ মিজোরামে, কেউ ওয়েস্ট বেঙ্গলে শিফট করে গেল। এই প্রবলেমটা ফাইনালি কি করলো, সর্ট আউট করে দিল 2015-তে 100তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে। 100তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে, আরেকবার বলছি, আরেকবার বলছি, শুনে নাও। দেখো, এটা হচ্ছে বাংলাদেশ আর এটা হচ্ছে ইন্ডিয়া। এমন একটা জায়গা, যে এই জায়গাটার নাম কি, দাহাগ্রাম আঙ্গার পোটা। এই জায়গাটা আছে কোথায়, ইন্ডিয়াতে, বাট আছে কার, বাংলাদেশের। আর এখানে একটা জায়গা আছে বেরুবাড়ি। বেরুবাড়ি, এই জায়গাটা আছে কোথায়, বাংলাদেশে, বাট আছে কার, ইন্ডিয়াতে। ঠিক এরকমই টোটাল 111টা ছিটমহল রয়েছে, যেটা বাংলাদেশে এক্সিস্ট করছে, কিন্তু আছে কার, ইন্ডিয়ার। ঠিক সেরকমই এখানে 51টি যে ছিটমহল রয়েছে, এই 51টি ছিটমহল আছে কোথায়, ইন্ডিয়াতে, বাট আছে কার, বাংলাদেশে। এই দুটো ছিটমহল নিয়ে, এই 162টা টোটাল ছিটমহল নিয়ে একটা বড়সড় কি হলো, বিবাদ হতে শুরু হলো। কারণ কি, এই যে 111টা যে ছিটমহল আছে, এখানকার যে জনসাধারণ গুলো আছে, সেই জনসাধারণ গুলো না বাংলাদেশে সাপোর্ট করতে পারছে, না ইন্ডিয়াতে সাপোর্ট করতে পারছে। এই দাহাগ্রাম আঙ্গারপোটা থেকে শুরু করে টোটাল 51 ছিটমহল কি করছে, এরা না ইন্ডিয়াতে সাপোর্ট করতে পারছে, না বাংলাদেশে সাপোর্ট করতে পারছে। যার কারণে কি হচ্ছে, একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে। আর এই কারণে এল এ বি ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট হলো 1974-এ। যার ফলে কি হলো, ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্টে, এই ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্টে এখান থেকে একটা রাস্তা কনস্ট্রাকশন করলো। রাস্তাটার নাম দিয়ে দিল 3 বিঘা করিডোর। কিন্তু আর আনফরচুনেটলি কি হলো, যে এই যে 51টা ছিটমহল ছিল, এখানকার জনসাধারণরা বললো যে আমরা আর বাংলাদেশে যেতে চাই না, আমরা ইন্ডিয়াতে সাপোর্ট করব। বেশ, ইন্ডিয়াতে সাপোর্ট করলো। আর এখানে যে 111টা ছিটমহল ছিল, এখানকার জনসাধারণরা এই রাস্তাটা ধরে, এই রাস্তাটাকে ইউজ করে দিয়ে ইন্ডিয়াতে সাপোর্ট করতে শুরু করলো। কিন্তু দেখা যাচ্ছে যে এখান থেকে অনেকে, মানে অনেক রকম লোক চলে আসছে এবং ইন্ডিয়াতে বসবাস করতে শুরু করছে। যার ফলে কি হচ্ছে, আমাদের এখানকার পপুলেশন দিনের পর দিন বেড়ে যাচ্ছে। এই কারণে ইন্ডিয়ান গভর্নমেন্ট কি করলো, 2015 সালে একটা অ্যামেন্ডমেন্ট করলো, যে ছিটমহল অ্যামেন্ডমেন্ট, যে এই পুরো 111টা ছিটমহলকে পুরোপুরি ট্রান্সফার করে নিয়ে চলে আসলো কোথায়, ইন্ডিয়াতে। আর ইন্ডিয়াতে কোথাও মেঘালয়, কোথাও আসাম, কোথাও ওয়েস্ট বেঙ্গল, এইসব জায়গাতে বসবাস করতে শুরু করলো। তো এটাই ছিল আমাদের ছিটমহলের প্রবলেম।
গট ইট? হ্যাঁ স্যার। বেশ, দেখো ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট কবে হয়েছে? ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট হয়েছে তোমার 1974-এ। 1974-এ ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট হয়েছে ইন্ডিয়া আর বাংলাদেশের সঙ্গে। আর অ্যাকর্ডিং টু 100তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ইন 2015, বেরুবাড়ি অ্যান্ড দাহাগ্রাম ইনক্লুডিং ইন ইন্ডিয়া, ইন্ডিয়াতে প্রবেশ করলো। শুধু দাহাগ্রাম আঙ্গারপোটা না, এই টোটাল 162টা ছিটমহলের কথাই বলছে। ঠিক আছে? তারপরে দেখো তিস্তা রিভার। কারো ডাউট থাকলে কিন্তু জিজ্ঞেস করতে পারো। আছে কারো কোনো ডাউট? না স্যার। চলো তাহলে দেখো এবার তিস্তা রিভার। এই তিস্তা রিভারে যে অরিজিনেট হচ্ছে না, জেমু গ্লেসিয়ার। জেমু গ্লেসিয়ার কোথায় কেউ বলতে পারবে? সিকিম। সিকিম। গুড। সিকিম থেকে এই নদীটার উৎপত্তি হচ্ছে। সিকিম থেকে। এবার দেখো, ইট ইজ এ ট্রিবিউটারি অফ ব্রহ্মপুত্র রিভার। ইট ইজ এ ট্রিবিউটারি অফ ব্রহ্মপুত্র রিভার। আচ্ছা, ট্রিবিউটারি আর ডিস্ট্রিবিউটারির মধ্যে পার্থক্য জানো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ সবাই স্যার। জানো তো? বলে দিচ্ছি, একবার দেখে নাও। ধরে নাও এটা গঙ্গা নদী। ধরে নাও এটা হচ্ছে গঙ্গা নদী। এখানে কি আছে? মিডিলে ওয়াটার রয়েছে। ভালো কথা। ঠিক এইখান থেকে যদি কোনো নদী একটা উৎপত্তি হয় আর হচ্ছে গঙ্গা নদীর সঙ্গে মিট করছে, ঠিক সেরকমই এখান থেকে একটা নদী আসছে আর এসে গঙ্গা নদীর সঙ্গে মিট করছে। এখান থেকেও একটা নদী আসবে, গঙ্গা নদীর সঙ্গে মিট করছে। এখান থেকে আসবে, এখান থেকে আসবে, এখান থেকে আসবে, এসে গঙ্গা নদীর সঙ্গে মিট করছে। এগুলোকে আমরা কি বলবো? ট্রিবিউটারি বলবো। ট্রিবিউটারি। যেমন যেমন রামগঙ্গা, কোশি, যমুনা, কেন, সোন, এগুলো হচ্ছে কি ট্রিবিউটারি। আবার এখান থেকে একটা নদী ধরো, এখান থেকে একটা নদী কি হচ্ছে বেরিয়ে চলে আসছে। মেন নদী থেকে একটা নদী বেরিয়ে চলে আসছে, যার নাম হচ্ছে কি হুগলি নদী। আর এই হুগলি হচ্ছে তোমার গঙ্গার কি ডিস্ট্রিবিউটারি। গঙ্গার কি ডিস্ট্রিবিউটারি। ঠিক আছে? নেক্সট দেখো, it is a tributary of Brahmaputra River. In 1983, a treaty was conducted between India and Bangladesh. ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশের মধ্যে কি হচ্ছে? একটা ট্রিটি কন্ডাক্ট হয়েছে, এটা হচ্ছে 1983-তে তিস্তা রিভার নিয়ে। আর এই ট্রিটিতে কি হয়েছে? এই ট্রিটিতে হয়েছে যে এই যে নদীর যে জলটা রয়েছে না, এটাকে ডিভাইড করে নিয়েছে। 1983-তে যে তিস্তা রিভার ট্রিটি রয়েছে, এই তিস্তা রিভার ট্রিটিতে কি করেছে? 39% জল ইউজ করছে ইন্ডিয়া, 36% করছে বাংলাদেশ, আর 25% লাইং ইন দ্য রিভার। লাইং ইন দ্য রিভার মানে হচ্ছে নদীর মাঝখানে পড়ে রয়েছে। দেখো, এটা ধরে নাও, এটা ধরে নাও তিস্তা নদী। এটা ধরে নাও তিস্তা নদী। এই যে তিস্তা নদী আছে, এদিকে হচ্ছে বাংলাদেশ আর এদিকে হচ্ছে ইন্ডিয়া। তো এখান থেকে কি করছে ইন্ডিয়া? কি করছে? এই তিস্তা রিভার ট্রিটিতে, চুক্তিতে কি করলো যে এইখান থেকে জল ইউজ করবে ইন্ডিয়া, মানে হচ্ছে তোমার কত পার্সেন্ট? 39%। আর এই মাঝখানে 25% পড়ে থাকবে
আর এই পাশে 36% জল ইউজ করবে তোমার বাংলাদেশ। স্যার সাউন্ড প্রবলেম হচ্ছে। শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো এই তিস্তা রিভার ট্রিটি বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। স্যার বলছি রিমেনিং 25% যেটা আছে ওটা কোন এরিয়ায় পড়ছে? এটা মিডিল এরিয়াতে পড়ছে, যেটা কিছু পার্ট ইন্ডিয়ার মধ্যেও পড়ে, কিছু পার্ট ইসের মধ্যেও পড়ে, বাংলাদেশের মধ্যেও পড়ে। এটা জাস্ট একটা হচ্ছে ডিসিশন নিয়েছে ইন্ডিয়ার বাংলাদেশের মধ্যে, যে যাতে যাতে করে এই জলটা ঠিকঠাক ইউজ হয়, ব্যবহার করতে পারে। এমন যাতে না হয় যে দুটো দেশের মধ্যে আছে, তো সিকিম থেকে আসছে আবার বাংলাদেশে প্রবেশ করছে, এইভাবে রয়েছে নদীটা। তো এমন যাতে না হয় যে ইন্ডিয়া এখানে সবচেয়ে বেশি ইউজ করছে এবং এখানে জলই যাচ্ছে না বাংলাদেশে। এটা যাতে প্রবলেম না হয় ফার্দার গিয়ে, সেহেতু এটাকে ভাগ করে নিয়েছে, একটা ট্রিটি করে নিয়েছে, আর ট্রিটির মধ্যে দিয়ে তোমার গিয়ে প্রবলেমটাকে সর্ট আউট করে নিয়েছে। ঠিক আছে? ওকে স্যার। নেক্সট দেখো নিউমোর আইল্যান্ড। নিউমোর আইল্যান্ড নাম শুনেছো? এই নিউমোর আইল্যান্ড যেটা আছে, এটা কোথায় আছে? এটা আছে, ইট ইজ লোকেটেড ইন এন্ড দ্য পয়েন্ট অফ গঙ্গা রিভার। সুন্দরবনের কাছে রয়েছে। সুন্দরবনের কাছে এই নিউমোর আইল্যান্ড ছিল। এবার আমরা জানি সুন্দরবন যে আছে, এই সুন্দরবনটা, যে সুন্দরবনের নাম শুনেছি আমরা, এই সুন্দরবনের 60% 60% বাংলাদেশের দিকে পড়ে, আর 40% হচ্ছে তোমার ইন্ডিয়ার দিকে পড়ে। তো এই সুন্দরবনেই একটা আইল্যান্ড ছিল যার নাম হচ্ছে নিউমোর আইল্যান্ড। তো এটা নিয়েও একটা বিবাদ হওয়ার কথা ছিল, কিন্তু ইট ওয়াজ ডিস্ট্রয় বাই এফেক্টিং অফ ন্যাচারাল ডিজাস্টারে এই আইল্যান্ডটা নষ্ট হয়ে গেছে, যার কারণে অ্যাট প্রেজেন্ট আর কোনো ডিসপিউট নেই বিটুইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। নো ডিসপিউট ইন দ্যাট প্লেস এগেনস্ট ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। গট ইট? হ্যাঁ স্যার। এবার দেখো, এবার পড়াবো সুন্দরবন সম্পর্কে। এটা কোনো ডিসপিউট না, যেটা পড়াচ্ছি পরেরটা জাস্ট ইনফরমেশন। যেটা পরেরটা পড়াচ্ছি সেটা দেখে নাও একটু। দেখো সুন্দরবন ডেল্টা, নাম শুনেছো তোমরা সুন্দরবন ডেল্টা? এই সুন্দরবন যে ডেল্টা রয়েছে, ডেল্টার বাংলা হচ্ছে বদ্বীপ, তাই না? এই ডেল্টার ফরমেশন হয় কি করে সেটা দেখো। ধরে নাও এটা একটা নদী রয়েছে,
নদীটা ধরে নাও এখান থেকে তার অরিজিন পয়েন্ট, এখান থেকে তার উৎপত্তি হচ্ছে, গঙ্গা নদী ধরে নিতে পারো। গঙ্গা নদীর উৎপত্তি হচ্ছে গঙ্গোত্রী হিমবাহ থেকে, উত্তরাখণ্ড থেকে উৎপত্তি হচ্ছে, আর এই নদীটা চলে আসছে এদিক দিয়ে। এবার তোমরা একটা জিনিস বলবে যে এই যে নদীটা যে আসছে, এই নদীটা যে যাচ্ছে, এই নদীটার সঙ্গে কি নিয়ে যায়? সেডিমেন্ট নিয়ে যায়। সেডিমেন্ট, নুড়ি কাকর বালি পাথর এইসব সঙ্গে করে এই নদীটা নিয়ে যাচ্ছে। আর যেহেতু গঙ্গা হচ্ছে 25 কিলোমিটার, 25 কিলোমিটার ডিস্টেন্স ট্রাভেল করে, 25 কিলোমিটার হচ্ছে ডিস্টেন্স ট্রাভেল করছে। কোথা থেকে? একদম উত্তরাখণ্ড থেকে একদম বাংলাদেশে বা বে অফ বেঙ্গল পর্যন্ত। তো এই যে 25 কিলোমিটার ডিস্টেন্স ট্রাভেল করছে, সিম্পলি যদি আমাকে বলা হয় যে স্যার আপনি 100 মিটার রান দিন, তাহলে আমার প্রথমে যে স্পিডটা থাকবে সেই স্পিডটা লাস্টেও থাকবে। আর যদি আমাকে বলা হয় যে 1600 মিটার রান দিন, তাহলে আমার প্রথমে যে স্পিডটা থাকবে লাস্ট মুহূর্তে সেই স্পিডটা আমার থাকবে না। লাস্ট মুহূর্তে কি হয়ে যাবে? আমি হাঁপিয়ে পড়ে যাবো ওই জায়গাটাতে। ঠিক সেরকমই এই নদী যে এখান থেকে উৎপত্তি হচ্ছে, এর স্পিডটা প্রথমে খুব ভালো থাকে এবং সঙ্গে সেডিমেন্ট নিয়ে যায়, আর লাস্ট মুহূর্তে তার ভেলোসিটি এতটাই কমে যায় যে যতগুলো সেডিমেন্ট নিয়ে যাচ্ছে সেই সবগুলো কি করছে? লাস্ট মুহূর্তে গিয়ে ডিপোজিট করে দিচ্ছে। লাস্ট মুহূর্তে গিয়ে কি করছে? ডিপোজিট করে দিচ্ছে। আর ডিপোজিট করে দেওয়ার ফলে এটাকে আমরা কি বলছি? ডেল্টা। এটাকে আমরা বলি ডেল্টা, বদ্বীপ। আর যেগুলো শর্টেস্ট ডিস্টেন্স ট্রাভেল করবে, যেমন হচ্ছে তাপ্তি নদী 725 কিলোমিটার ডিস্টেন্স ট্রাভেল করে। এখান থেকে ধরো মধ্যপ্রদেশ থেকে উৎপত্তি হয় আর গিয়ে আরব সাগরে পড়ে যায়। এই নদীটা কি হয়, যেখান থেকে উৎপত্তি হচ্ছে খুব শর্টেস্ট ডিস্টেন্স ট্রাভেল করে, তো যার কারণে যতগুলো সেডিমেন্ট আছে না, এই সেডিমেন্ট গুলো লাস্টে আর ডিপোজিট করতে পারে না, কারণ এর গতিবেগ কমেই না। প্রথমে স্টার্ট হচ্ছে এবং লাস্ট পর্যন্ত তার স্পিডটা প্রচুর থাকে, যার কারণে কি করছে? এই সেডিমেন্ট গুলো গিয়ে আরব সাগরে গিয়ে ডিপোজিট করে দিচ্ছে, এবং যার ফলে এটা কি করছে? এটা মোহনা তৈরি করছে, অ্যাস্টুয়ারি তৈরি করে। আর এই হচ্ছে যেগুলো লং ডিস্টেন্স ট্রাভেল করবে সেগুলো কি করবে? ডেল্টা তৈরি করবে। যেমন হচ্ছে গঙ্গা, ব্রহ্মপুত্র, তারপরে হচ্ছে তোমার গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। এরা কি করে? এরা ডেল্টা তৈরি করে, কারণ হচ্ছে এরা লং ডিস্টেন্স ট্রাভেল করছে। তাহলে ডেল্টা কি জিনিস বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। সবাই বুঝতে পেরেছো তো? স্যার হ্যাঁ স্যার। 25 তুমি কি হ্যাঁ আরেকবার স্যার। বলবেন একটু? এই যে বলছো না কেন? লজ্জা পাবে না, বারবার করে জিজ্ঞেস করো, ডাউট রাখবে না, বলো। এবার বলো ভালো করে। স্যার 25 কিমি কি মানে গঙ্গার ওটা বুঝতে পারলাম না পঁচিশ ঠিক। পঁচিশ কিলোমিটার 25 কিলোমিটার ডিস্টেন্স ট্রাভেল করে, মানে হচ্ছে গঙ্গার লেন্থ হচ্ছে 25 কিলোমিটার। ওকে স্যার। বাকিটা বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। বেশ। স্যার বলছি নর্মদা আর তাপ্তি দুটোই কি এস্টুয়ারি ফর্ম করে? হ্যাঁ, নর্মদা এস্টুয়ারি ফর্ম করে। জাস্ট 1300 কিলোমিটার, 1310 কিলোমিটার ডিস্টেন্স ট্রাভেল করে। তবে ওকে তাপ্তি স্যার। নর্মদার থেকে তাপ্তি বেশি এস্টুয়ারি ফর্ম করে। সবচেয়ে বেশি যদি ইন্ডিয়ার মধ্যে হয় তাহলে হচ্ছে তাপ্তি। তো ওকে কি স্যার। বলছে দেখো, সুন্দরবন ডেল্টা ইজ এ লার্জেস্ট ডেল্টা। সুন্দরবন ডেল্টা ইজ দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট ডেল্টা। দেখো এখানে লেখা আছে গঙ্গা আর হচ্ছে ব্রহ্মপুত্র। গঙ্গা নদী এখান থেকে আসছে, আর এদিক থেকে আসছে তোমার কি? ব্রহ্মপুত্র রিভার। আর এখানে এসে মিট করবে আর নাম নেবে কি? মেঘনা। এবার গঙ্গা নদী যখনই বাংলাদেশে প্রবেশ করে তখন কি নাম নেয়? পদ্মা। আর যমুনা কে নাম নেয়? ব্রহ্মপুত্র। আর যমুনা আর পদ্মা যখনই মিট করবে তখনই হয়ে যাবে কি? তখন হয়ে যাবে মেঘনা। এই কারণে দেখো পদ্মাও লেখা আছে, যমুনাও লেখা আছে, এবং এর দুটোর মিটিং পয়েন্ট হচ্ছে মেঘনা।
তোমাকে যদি জিজ্ঞেস করে যে সুন্দরবন ডেল্টা কোন নদীর তীরে আছে, গঙ্গাও দিতে পারে, ব্রহ্মপুত্রও দিতে পারে, পদ্মাও দিতে পারে, যমুনাও দিতে পারে, মেঘনাও দিতে পারে। কনফিউজ হবে না, এর মধ্যে একটা অপশন পাবে, এর মধ্যে একটাই অপশন পাবে, এমন না যে সবগুলো পাবে। ঠিক আছে? হ্যাঁ স্যার। নেক্সট দেখো, ওয়েটল্যান্ড কনজারভেশন অ্যাক্ট। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। ওয়েটল্যান্ড কনজারভেশন অ্যাক্ট কবে হয়েছিল? 1971-এ। এটা জিনিসটা কি স্যার? জিনিসটা হচ্ছে যে দলদলীয় অবস্থান ছিল তো, দলদলীয় অবস্থান, যেমন হচ্ছে বলেছিলাম তোমাদের ব্যাকওয়ার্ড মোশন অফ ওশিয়ানিক ওয়াটার আর কল ক্রিক অথবা রান অফ যে ফরমেশন হয়, ঠিক সেরকম ভাবে হয়। তো দেখবে যে এই যে দলদলীয় যে অবস্থানগুলো রয়েছে না, যে জায়গাগুলো রয়েছে, সেই দলদলীয় জায়গাগুলোকে না দিনের পর দিন, তোমাদের যদি গ্রামে বাড়ি হয় দেখতে পাবে যে দিনের পর দিন কি হয়, পুকুরগুলো কি হয়, বন্ধ হয়ে যাচ্ছে। তো এরা উদ্যোগ নিল ইরানের, যে আমাদের ওয়ার্ল্ডে যতগুলো দলদলীয় জায়গা রয়েছে, ওয়েটল্যান্ড জায়গা রয়েছে, সেগুলোকে কি করতে হবে? কনজারভেশন করতে হবে। আর এই কনজারভেশনের কারণে যত রকম টাকা দরকার, সেই জায়গাটাকে রক্ষা করার জন্য যদি কোনো টাকা পয়সা দরকার হয়, তারা এখান থেকে একটা ফান্ড বানিয়েছে, আর ফান্ড থেকে তারা হেল্প করবে। তো এই প্লেসটা কোথায়? এই উদ্যোগটা প্রথমে নিয়েছিল কোথায়? ইরানের। ইরানের কোথায়? রামসর সিটিতে। রামসর সিটিতে। তো দেখো টোটাল ইন্ডিয়াতে টোটাল 42টা হচ্ছে তোমার কি আছে, রামসর সিটি অফ ইন্ডিয়া রয়েছে। রামসর সাইট হবে, সিটি নয়। রামসর সাইট অফ ইন্ডিয়া। ফার্স্ট রামসর সাইট অফ ইন্ডিয়া চিল্কা লেক, উড়িষ্যাতে রয়েছে, 1981-তে পেয়েছে। আর এবারই বিসিএস এবার এই কোশ্চেন্সটা এসেছিল, এই রামসর সাইট সুন্দরবন ডেল্টা কত সালে, সুন্দরবন ডেল্টা কত সালে রামসর সাইডের তকমা পেয়েছে? সেটা হচ্ছে 2019 সালে। এই প্রশ্নটা 2020-তে, 2021-এ এসেছিল প্রশ্নটা। আর এই 42তম রামসর সাইট অফ ইন্ডিয়া হচ্ছে তোষোকর ওয়েটল্যান্ড। এটা লাদাখে রয়েছে, যেটা 2020-তে পেয়েছে। তোষোকর, তোমরা নাম শুনেছো প্যাংগংশো লেক। ওই প্যাংগংশো লেক যে রয়েছে, তার পাশে রয়েছে এই তোষোকর, তোষোকর ওয়েটল্যান্ড। ঠিক আছে? এবার চলে আসছি আমরা শ্রীলঙ্কাতে। দেখো শ্রীলঙ্কা, আমরা জানি ইন্ডিয়া আর হচ্ছে শ্রীলঙ্কার মাঝখানে কি রয়েছে? পাক স্টেট রয়েছে না, যেটাকে বাংলায় আমরা জানি পক প্রণালী। জানি তো, পক প্রণালী রয়েছে। স্যার এই হ্যাঁ পাক স্যার। মানে তো পক, এটা তো নাম, কিন্তু স্টেট হচ্ছে একটা প্রণালী। তোমাকে জিজ্ঞেস করতে পারে হোয়াট ইজ স্টেট, হোয়াট ইজ স্টেট। তো স্টেট আমরা তাদেরকেই বলবো যার দু রকম কন্ডিশন থাকবে, একটা হচ্ছে টু ল্যান্ড থাকতে হবে, আর একটা হচ্ছে টু ওয়াটার থাকতে হবে। যেমন দেখো এখানে, এখানে বে অফ বেঙ্গলের একটা ওয়াটার এরিয়া পেয়ে যাচ্ছি। এখানেও দেখো গলফ অফ মান্নার, এখানেও একটা ওয়াটার এরিয়া পাচ্ছি। আর ল্যান্ড দুটো পেয়ে গেছি, একটা শ্রীলঙ্কা আর একটা হচ্ছে তোমার তামিলনাড়ু। তো এর মাঝখানে কি রয়েছে? এর মাঝখানে রয়েছে আমাদের পক প্রণালী, পাক স্টেট। তোমরা নাম শুনেছো 10 ডিগ্রি চ্যানেল, 9 ডিগ্রি চ্যানেল, নাম শুনেছো 8 ডিগ্রি চ্যানেল। এই চ্যানেল গুলো কি স্যার তাহলে? চ্যানেল হচ্ছে এই স্টেটের একটা বড় পার্ট, এ লার্জ এরিয়া অফ স্টেট। স্টেটের হচ্ছে একটা বড় এরিয়া, যেটাকে আমরা কি বলি? চ্যানেল বলি, চ্যানেল বলি। তো পক প্রণালী কোথায় রয়েছে? ইন্ডিয়া আর হচ্ছে শ্রীলঙ্কার মধ্যে। প্রণালী কি জিনিস? প্রণালী হচ্ছে তোমার দুটো ল্যান্ড থাকবে এবং দুটো ওয়াটার যদি থাকে, সেটাকে আমরা কি বলে দেবো? সেটাকে আমরা বলে দেবো স্টেট। যেমন ওয়ার্ল্ড এর ক্ষেত্রে একটা দেখাচ্ছি আমি তোমাদের, জাস্ট এক্সাম্পল। তোমরা নাম শুনেছো রাশিয়া,
তোমরা নাম শুনেছো আলাস্কা, নাম শুনেছো? তো এখানে দুটো ল্যান্ড পেয়ে যাচ্ছি, রাশিয়া একটা ল্যান্ড, একটা হচ্ছে আলাস্কা ল্যান্ড। আর এইখানে একটা সি রয়েছে, এইখানে একটা সি রয়েছে, আর এইখানে একটা সি রয়েছে। এই সিটার নাম হচ্ছে চুক্কি সি, CHUKKI, চুক্কি সি। আর এই জায়গাটার নাম হচ্ছে তোমার বেয়ারিং সি, BERING, বেয়ারিং সি। তাহলে দেখো দুটো ওয়াটার এরিয়াও পেয়ে গেছি, আবার দুটো কি পেয়ে গেছি, ল্যান্ড এরিয়া পেয়েছি। তাহলে এর মাঝখানে কি আছে? এর মাঝখানে হচ্ছে তোমার কি আছে? বেয়ারিং স্ট্রেট রয়েছে, বেয়ারিং স্ট্রেট। বেয়ারিং স্ট্রেট, রাশিয়া আর আলাস্কা আর চুক্কি আর বেয়ারিং সি, মাঝখানে রয়েছে বেয়ারিং স্ট্রেট। এই যে দেওয়া রয়েছে, সেম জিনিসই। বেশ, এবার চলে আসো এই জায়গাটায়। দেখো, এই যে তামিলনাড়ুর যে পার্টটা রয়েছে না, খুব ইম্পর্টেন্ট কিন্তু। তামিলনাড়ুর যে পার্টটা রয়েছে, এই তামিলনাড়ুর পার্ট থেকে ধনুষকোডি পর্যন্ত, ধনুষকোডি পর্যন্ত 2 কিলোমিটার একটা কি আছে, পাম্বান ব্রিজ রয়েছে। আবার ধনুষকোডি থেকে একদম শ্রীলঙ্কার তালাই মান্নার পর্যন্ত, শ্রীলঙ্কার তালাই মান্নার পর্যন্ত কি আছে, রাম সেতু ব্রিজ। এটা নাম তোমরা শুনেছো, যার লেন্থ হচ্ছে 48 কিলোমিটার। রাম সেতু ব্রিজ, যার লেন্থ হচ্ছে কত, 48 কিলোমিটার। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করে যে রাম সেতু ব্রিজ কোথায় রয়েছে, ধনুষকোডি যেটা তামিলনাড়ুর দিকে পড়ছে, আর একটা হচ্ছে তালাই মান্নার যেটা হচ্ছে শ্রীলঙ্কাতে পড়ছে। এই দুটোর মাঝখানে যে ব্রিজটা রয়েছে, সেই ব্রিজটার নাম হচ্ছে কি, সেই ব্রিজটার নাম হচ্ছে রাম সেতু ব্রিজ। আর হচ্ছে ধনুষকোডি আর কৃষ্ণরাজনগর তামিলনাড়ু যেটা আছে, এখানে হচ্ছে তোমার পাম্বান ব্রিজ, যেটা 2 কিলোমিটার রয়েছে। আর এর মাঝখানে আর একটা আইল্যান্ড রয়েছে, যার নাম হচ্ছে রামেশ্বরম আইল্যান্ড, রামেশ্বরম আইল্যান্ড, রামেশ্বরম আইল্যান্ড এর মাঝখানে রয়েছে। এবার দেখো আরেকটা পয়েন্ট এখানে দেখতে পাচ্ছ তোমরা, জাফনা। এখানে আরেকটা পয়েন্ট দেখতে পাচ্ছ, জাফনা। আর ব্র্যাকেটে লেখা রয়েছে লিট্টি, LTTE। জিনিসটা কি স্যার? এই যে জাফনা পেনিনসুলা যে দেখতে পাচ্ছ না, এই জাফনা পেনিনসুলাতে একটা অর্গানাইজেশন থাকতো, যার নাম হচ্ছে লিট্টি, লিবারেশন তামিল টাইগার ইলাম। এটা ফেমাস কেন স্যার? এখানে ফেমাস হচ্ছে এই কারণে, কারণ এই সেই অর্গানাইজেশন এস্টাবলিশ হয়েছিল 1976-এ। 1976-এ এস্টাবলিশ হয়েছিল, যার হেড ছিল, যার লিডার ছিল ভিলু পিল্লাই প্রভাকরণ, ভিলু পিল্লাই প্রভাকরণ। আর এই প্রভাকরণ কি করেছিল? প্রভাকরণ কি করেছিল 1991-এ, 1991-এ কি করেছে, রাজীব গান্ধী ওয়াজ কিল্ড বাই দিস অর্গানাইজেশন। যার কারণে এই জাফনা পেনিনসুলাটা খুব ইম্পর্টেন্ট। যে লিট্টি বলে যে অর্গানাইজেশন ছিল, লিবারেশন তামিল টাইগার ইলাম, এ কি করেছিল, এ রাজীব গান্ধীকে হত্যা করেছিল। এই অর্গানাইজেশন, যার হেড ছিল ভিলু পিল্লাই প্রভাকরণ। তোমাদের একটা সিনেমা আছে, এই সিনেমাও দেখে নিতে পারো, মাদ্রাস ক্যাপ বলে একটা সিনেমা রয়েছে। এই লিট্টির উপর দিয়ে একটা সিনেমা বেরিয়েছে, যার নাম হচ্ছে মাদ্রাস ক্যাপ। যদি চাও তাহলে দেখে নিতে পারো, খুব খুব ভালো লাগবে সিনেমাটা। দেখো এখানে সব লেখা রয়েছে যে
লিবারেশন তামিল টাইগার ইলাম, ইট ইজ এস্টাবলিশ 1976। তারপর হচ্ছে ভিলু পিল্লাই প্রভাকরণ, 1991 এ রাজীব গান্ধী ওয়াজ কিল্ড বাই দিস অর্গানাইজেশন। আর এটা বন্ধ হয়ে গেছে এই অর্গানাইজেশন কবে? 2009-এ বন্ধ হয়ে গেছে। তাহলে স্যার তামিলনাড়ুর সঙ্গে প্রবলেমটা কি? তামিলনাড়ুর সঙ্গে প্রবলেম সেরকম কোনো প্রবলেম নেই। এই যে এরিয়াটা দেখতে পাচ্ছ, এই ওয়াটার এরিয়াটা, এই যে ওয়াটার এরিয়াটা দেখতে পাচ্ছ, এই ওয়াটার এরিয়াটাকে ইইজেড বলা হয়। ইইজেড বলা হয় ইকোনমিক এক্সক্লুসিভ জোন। ইকোনমিক এক্সক্লুসিভ জোন কারণ হচ্ছে এই যে এখান থেকে শুরু করে 200 নটিক্যাল মাইল, 200 নটিক্যাল মাইল পর্যন্ত এটা হচ্ছে তোমার ইন্ডিয়ার এরিয়া। এই ওয়াটার যেটা আছে, এই ওয়াটার যেটা দেখতে পাচ্ছ, 200 নটিক্যাল মাইল পর্যন্ত হচ্ছে ইন্ডিয়ার আন্ডারে থাকবে। 200 নটিক্যাল মাইল হচ্ছে 1 নটিক্যাল মাইল ইকুয়াল টু হচ্ছে 1.85 কিলোমিটার। 1.85 কিলোমিটার, অ্যাপ্রক্স ধরে নিতে পারো 400 কিলোমিটার। এই 400 কিলোমিটার পর্যন্ত হচ্ছে ইন্ডিয়ার আন্ডারে থাকবে। আর এর পরে ইন্ডিয়ার কোনো থাকে না, আন্ডারে থাকে না। তো ইন্ডিয়া, এই যে তামিলনাড়ু যে দেখতে পাচ্ছ না, তামিলনাড়ু আর কেরালা, বিশেষ করে তামিলনাড়ু যে লোকেরা আছে যারা মাছের বিজনেস করে, এরা কি করে, এরা শ্রীলঙ্কার দিকে এই 200 নটিক্যাল মাইলের বাইরে বেরিয়ে শ্রীলঙ্কা থেকে প্রত্যেক বছর 6.5 কেজি মাছ মেরে নিয়ে চলে আসে প্রত্যেক বছর। আর এইটার কারণে শ্রীলঙ্কার ফিনান্সিয়াল কন্ডিশন খুব খারাপ হয়ে যায় আর ইন্ডিয়াকে বারবার ক্লেম করে, বাট এই তামিলনাড়ুর লোকেরা একদমই শোনে না। তো এইটাই জাস্ট প্রবলেম, আর কোনো প্রবলেম নেই এদের মধ্যে। গট ইট? কি বোঝাতে পেরেছি? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। বেশ, এবার চলে আসো লাস্ট, নেপাল। নেপালের সঙ্গে কত কিলোমিটার? 1751 কিলোমিটার। কোন কোন স্টেট? উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, সিকিম, আর এখানে ওয়েস্ট বেঙ্গলটা অ্যাড করে নেবে। ওয়েস্ট বেঙ্গলটা অ্যাড করে নেবে, ঠিক আছে? তো এদের সঙ্গে প্রবলেম কি? নেপালের সঙ্গে ইন্ডিয়ার কি প্রবলেম? এখানে একটু গল্প রয়েছে, সেটা শুনে নাও, তাহলেই হবে। বেশ, দেখো, ছবি আঁকা আছে নিচে, তারপরেও আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটা নেপাল তো, এটা নেপাল। এই নেপালে কারা থাকে? নেপালে থাকে গোর্খারা। আর এই গোর্খারা কি হয়? এই গোর্খারা হয় যুদ্ধ করতে খুব ভালো পারে, এক্সপার্ট হয় যুদ্ধের ক্ষেত্রে। তো এই গোর্খারা কি করেছে, এই গোর্খারা কি করছে, দিনের পর দিন প্রথমে এইদিকে সিকিমের দিকটা দখল করছিল, তারপরে হচ্ছে উত্তরাখণ্ডের জায়গাটাকে দখল করছিল, তারপরে হচ্ছে কুমায়ুন জায়গাটাকে দখল করছিল। আর এই সময় ইন্ডিয়াতে কারা ছিল? ব্রিটিশ ইন্ডিয়া ছিল। এই সময় কারা ছিল? ব্রিটিশ ইন্ডিয়া। তো ব্রিটিশ ইন্ডিয়া ভাবতে শুরু করলো যে এই গোর্খারা দিনের পর দিন যেভাবে জায়গা দখল করতে শুরু করেছে ইন্ডিয়ার, দেখা গেল অনেক সময় হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এসব না দখল করে নেয়। যার কারণে কি করেছে, ব্রিটিশ ইন্ডিয়া ভাবতে শুরু করলো যে নেপালের গোর্খাদেরকে আটকাতে হবে যে কোনো ভাবে। বাস, প্রথমে নেপালের গোর্খাদেরকে কি দিল? ওয়ার্নিং দিল। কিন্তু এই ওয়ার্নিং এ যখনই মেনে নিল না নেপালের গোর্খারা, তখন কি করলো? তখন ব্রিটিশরা কি করলো? যুদ্ধ করলো, যেটাকে আমরা কি বলে জানি? অ্যাংলো নেপাল ওয়ার। কার কার মধ্যে? ব্রিটিশ ইন্ডিয়া ভার্সেস নেপাল। 2014 সালে হয়েছিল, 1814 সালে হয়েছিল। নেপাল ওয়াজ লস্ট দিস ওয়ার। এই যুদ্ধে নেপাল পরাজিত হলো।
নেপাল যখনই পরাজিত হয়ে গেল, তখন এই নেপাল আর ব্রিটিশ ইন্ডিয়ার মধ্যে একটা ট্রিটি সাইন হলো। যে ট্রিটির নাম কি জানি আমরা? যে ট্রিটির নাম জানি আমরা ট্রিটি অফ সেঙ্গুলি। 1815-তে এই ট্রিটিটা সিগনেচার হয়েছিল, বাট কার্যকর হয়েছিল কবে? 1816-তে। 1816-তে। আর এই ট্রিটিতে কি করলো? এই ট্রিটিতে নেপালের বাউন্ডারি কি করলো? নেপালের বাউন্ডারি ডিমার্কেট করে দিল, মানে নেপালের বাউন্ডারি ডিসাইড করে ফেললো। দেখো এখানে দেখাচ্ছি। এইটুকুটার মধ্যে সীমাবদ্ধ করে দিল কে? ওই টিটির মাধ্যমে। এদিক থেকে দিয়ে দিল সিক্কিম রিভার, তিস্তা রিভার, আর এখান থেকে দিয়ে দিল তোমার কালী রিভার। এটা হচ্ছে কালী রিভার, আর এটা হচ্ছে তোমার তিস্তা রিভার। এটা হচ্ছে তোমার তিস্তা রিভার। আর কালী রিভার থেকে শুরু করে তিস্তা রিভার পর্যন্ত তাদের বাউন্ডারি কি করলো? ডিসাইড করলো যে তোমাদের নেপালের বাউন্ডারি হচ্ছে কালী রিভার থেকে শুরু করে তিস্তা রিভার পর্যন্ত। কিন্তু রিসেন্টলি তোমরা নাম শুনেছো কালাপানি বিবাদ। 2020-তে, 2020 রিসেন্টলি একটা ডিসপিউট হয়েছিল নেপালের সঙ্গে, যে কালাপানি বিবাদ। এখানে কি হয়েছে প্রবলেমটা? প্রবলেমটা এখানে এটাই হয়েছে যে এই যে কালী রিভার যে দেখতে পাচ্ছ না, এই কালী রিভারটা হচ্ছে তোমার এখান থেকে আসছে, ভালো কথা। কিন্তু এখানে আরো দুটো রিভার রয়েছে, যার লোকাল নেম হচ্ছে কি? কালী রিভার। যার লোকাল নেম হচ্ছে কালী। এই তিনটে নদীরই নাম হচ্ছে কালী রিভার। আর এই যে জায়গাটা আছে, এই জায়গাটা হচ্ছে পিথোরাগড়। লেখা রয়েছে এই জায়গাটার নাম হচ্ছে, এই কালী রিভার যেটা আছে সেটা হচ্ছে পিথোরাগড়। আর এটা যেটা আছে লিম্পিয়াধুরা, এটা উত্তরাখণ্ড থেকে আসছে। এই কালী রিভারটা আসছে কোথা থেকে? লিম্পিয়াধুরা, উত্তরাখণ্ডের একটা জায়গা লিম্পিয়াধুরা। আর এই পিথোরাগড় যেটা আছে এটা উত্তরাখণ্ডেরই জায়গা, যে কালী রিভারটা যেখান থেকে আসছে। কিন্তু এই সন্ধিতে ব্রিটিশ সরকার সবচেয়ে বড় ভুল কি করেছে? ভুল এটাই করেছে যে এই জায়গাটা মেনশন করেনি। যদি জায়গাটা মেনশন করতো যে পিথোরাগড় থেকে শুরু করে তিস্তা রিভার পর্যন্ত হচ্ছে নেপালের বাউন্ডারি, তাহলে আজকে নেপাল আমাদের ইন্ডিয়ার উপরে আঙ্গুল দেখাতে পারতো না। কিন্তু এখন আঙ্গুল দেখাতে পারছে, কারণ কি? কারণ এই সুযোগের সদ্ব্যবহার করছে কে? নেপাল। নেপাল বলছে যে আমরা সেঙ্গুলির সন্ধি মানছি, তো তখন ইন্ডিয়া বলছে তো আমরাও সেঙ্গুলের সন্ধি মানছি। তো বলছে কালী রিভার থেকে তিস্তা রিভার পর্যন্ত আমাদের বাউন্ডারি। তো বলছে ঠিকই তো আছে, পিথোরাগড়ের কালী রিভার থেকে শুরু করে তিস্তা রিভার পর্যন্ত তোমাদের বাউন্ডারি। বলছে না, তিস্তা রিভার পর্যন্ত আছে ঠিক আছে, কিন্তু কালী রিভার মানে হচ্ছে এই কালী রিভার থেকে হচ্ছে আমাদের বাউন্ডারি, যেটা হচ্ছে লিম্পিয়াধুরা থেকে। আর এই ভুলটা করে গেছে কারা? ব্রিটিশ সরকার। যার ফলে কি করেছে? যার ফলে এই পরের দিনই এইখান থেকে ম্যাপ অ্যানাউন্স করে দিয়েছে তার পার্লামেন্টে গিয়ে নেপাল। আর যখনই ম্যাপ অ্যানাউন্স করে দিয়েছে, তখন এই নেপালকে সরানোর জন্য ইন্ডিয়া কি করেছে? বলেছে বেশ ঠিক আছে, তোমরা যখন এটা চাইছো তখন আমরা দিতে রাজি, বাট আমরা মানস সরোবর যাত্রার জন্য এতটা ঘুরে যেতে হয়, হিমাচল প্রদেশ হয়ে ঘুরে যেতে হয়, তো আমরা এতটা ঘুরে যাব না। বিহার, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গলের লোকেরা এই উত্তরাখণ্ডের পাশ দিয়ে, নেপালের পাশ দিয়ে এখান থেকে ডাইরেক্ট একদম চলে যাব আমরা। তারপরে নেপাল চুপচাপ হয়ে গেছে, তারপরে নেপাল আর কোনো কথা বলেনি। বুঝতে পেরেছো? কালাপানি বিবাদ। হ্যাঁ স্যার। এই জায়গাটা যদি মেনশন করে দিত ব্রিটিশ সরকার, তাহলে আজকে প্রবলেমটা হতো না। জায়গাটা মেনশন করেনি, এখন ওরা লিম্পিয়াধুরা থেকে চাইছে, লিম্পিয়াধুরা জায়গা থেকে চাইছে। আর অ্যাকচুয়ালি ব্রিটিশ সরকার তো দিয়েছে পিথোরাগড় থেকে, কিন্তু জায়গা মেনশন না থাকার কারণে এই প্রবলেমটা অ্যারাইজ হয়েছে। নেপাল আমাদের উপরে আঙুল দেখাতে পারছে। বেশ, নেক্সট দেখো। দেখো এখানে সব লেখা রয়েছে। আর এই কালী রিভার যখন ভারতে প্রবেশ করে না, তখন সারদা নাম নিয়ে নেয়। এই যে এখানে দেওয়া রয়েছে,
কালী রিভার যখন ভারতে প্রবেশ করবে তখন কি নাম হয়ে যাবে? সারদা। আচ্ছা, এই লিম্পিয়াধুরা, এটা হচ্ছে পিথোরাগড়, এখানকার জায়গাটার নাম হচ্ছে পিথোরাগড়। সব দেওয়া রয়েছে, পড়ে নিও, ছবিও এঁকে নিও। দিস ইজ কল্ড কালাপানি বিবাদ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড নেপাল। এবার দেখো ভুটান। ভুটানের সঙ্গে কত কিলোমিটার বর্ডার লাইন শেয়ার করছে? 699 কিলোমিটার। কোন কোন স্টেট? সিকিম, ওয়েস্ট বেঙ্গল, আসাম, আর একটা হচ্ছে অরুণাচল প্রদেশ। ভুটানের সঙ্গে এই কটা স্টেট বর্ডার লাইন শেয়ার করছে, যেটা কত কিলোমিটার? 699 কিলোমিটার। আর এখানে ডিসপিউট নেই, ভুটানের সঙ্গে কোনো ডিসপিউট নেই। তারপরে চলে আসো আফগানিস্তান। এই আফগানিস্তান হচ্ছে শুধুমাত্র, আগে জম্মু কাশ্মীরও করতো, বাট এখন শুধুমাত্র লাদাখ করছে বর্ডার লাইন শেয়ার। এটা হচ্ছে 105 থেকে 106 কিলোমিটার। ঠিক আছে, বুঝতে পেরেছো? আফগানিস্তানের সঙ্গে কোনো ডিসপিউট নেই, বাট এখানে বাংলাদেশ মানে হচ্ছে 4096 কিলোমিটার। চায়না কত বলেছিলাম? 3488 কিলোমিটার। পাকিস্তান হচ্ছে 3323 কিলোমিটার। নেপাল হচ্ছে 1751 কিলোমিটার। মায়ানমার হচ্ছে 1643 কিলোমিটার। ভুটান কত? 699 কিলোমিটার। আর এটা হচ্ছে তোমার 105 কিলোমিটার। তাহলে বড় থেকে ছোট হিসাবে সাজানো রয়েছে। ঠিক আছে, সবচেয়ে বড় হচ্ছে বাংলাদেশ, আর সবচেয়ে ছোট হচ্ছে আফগানিস্তান, তাই তো? সবচেয়ে ছোট কি তাহলে? আফগানিস্তান। কিন্তু এখানে একটা প্রবলেম আছে। প্রবলেম কি স্যার? প্রবলেম হচ্ছে যে আফটার দ্য ইন্ডিপেন্ডেন্ট শর্টেস্ট বাউন্ডারি ইজ ভুটান, আর বিফোর দ্য ইন্ডিপেন্ডেন্ট শর্টেস্ট বাউন্ডারি আফগানিস্তান। কারণ কি স্যার? কারণ হচ্ছে আমরা দেখেছিলাম কি, আমরা দেখেছিলাম এই যে জায়গাটা, এই যে পিওকের যে জায়গাটা, এই জায়গাটা দখল করেছে, আর আফগানিস্তানের সঙ্গে এই জায়গাটাতে বর্ডার লাইন শেয়ার করেছে। যেহেতু যেহেতু বিফোর দ্য ইন্ডিপেন্ডেন্টের আগে, দেশ স্বাধীন হওয়ার আগে এই জায়গাটা তো দখল করেনি, যার কারণে শর্টেস্ট বাউন্ডারি কি ছিল? আফগানিস্তান। কিন্তু এখন যেহেতু জায়গাটা দখল করে নিয়েছে, সেহেতু আমরা শর্টেস্ট বাউন্ডারি কার সঙ্গে কনসিডার করছি? ভুটানের সঙ্গে। নট ইট? এখন আমরা তাহলে কার সঙ্গে হ্যাঁ করছি? স্যার। ভুটানের ভুটানের সঙ্গে। এটা মনে রেখো। যদি তোমাকে সিম্পলি যদি জিজ্ঞেস করে শর্টেস্ট বাউন্ডারি কার সঙ্গে রয়েছে, তাহলে চোখ বন্ধ করে ভুটান মারবে, আফগানিস্তান নেয় না অ্যান্সার, ভুটানই নেবে। আর যদি বিফোর এই কথাটা যদি মেনশনস করে দেয় যে বিফোর দ্য ইন্ডিপেন্ডেন্ট শর্টেস্ট বাউন্ডারি, তাহলে আফগানিস্তান মারবে। ঠিক আছে? কি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। বলো, কারো কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করো। কারো যদি কোনো ডাউট থাকে তাহলে জিজ্ঞেস করো। নেই তো? তাহলে কারো কোনো ডাউট? যদি ডাউট না থাকে, স্যার যে নেক্সট। গোর্খাদের কথা বলছিলেন নেপালের, ওই গোর্খারা কি দার্জিলিং এও স্টে করছে? হ্যাঁ, দার্জিলিং এও রয়েছে। জিটিএ, জিটিএ নাম শুনেছো তোমরা? নাইনটিন এইটি হ্যাঁ এইটে স্যার। জিটিএ ফর্ম হয়েছে এখন, গোর্খাল্যান্ড। এরা এখন, যেহেতু আমাদের ইন্ডিয়াতে ল্যাঙ্গুয়েজ বেসিসে ভাগ করা হয়েছে প্রত্যেকটা স্টেটকে, সেহেতু এখন এরা, ওই গোর্খারাও চাইছে, ওই যুদ্ধ হওয়ার পরে না, ওই নেপালের যতগুলো গোর্খা আছে বিভিন্ন দিকে ছড়িয়ে গেছিল, এবং কিছু গোর্খা দার্জিলিং এসে বসবাস করতে শুরু করেছিল, এবং এখানে বসবাস করতে করতে
সিটিজেনশিপ নিয়ে নিয়েছে। সিটিজেনশিপ নেওয়ার পরে এরা এখন এখনো ক্লেম করতে শুরু করেছে যে আমাদের একটা আলাদা স্টেট দেওয়া হোক। বাট এতটাই ছোট জায়গা যে স্টেট দেওয়া সম্ভব নয়। এতটাই দার্জিলিং এ যে গোর্খারা রয়েছে এতই কম পরিমাণে রয়েছে যে স্টেট দেওয়া সম্ভব নয়। এটা নিয়ে আন্দোলন করতেই ছিল, যার কারণে এখন এদের কি করে দিয়েছে, জিটিএ করে দিয়েছে, গোর্খাল্যান্ড টেরিটরি অ্যাডমিনিস্ট্রেশন করে দিয়েছে। যেমন আমরা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে অ্যাডমিনিস্ট্রেশনের পরীক্ষা দিই, ঠিক সেরকমই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এরা জিটি এর মধ্যে পরীক্ষা দিতে পারে। এটা শুধু গোর্খারাই দেবে, অন্য কেউ দিতে পারে না। ওদের আলাদা অ্যাডমিনিস্ট্রেশন করে দিয়েছে। বুঝতে পেরেছো? ওকে যখন ইন্ডিয়া পড়াবো তখন দেখিয়ে দেবো আরো, ওয়েস্ট বেঙ্গল যখন পড়াবো। তাহলে নেক্সট দিন এই পুরোটা পড়ে আসবে। ফার্স্ট অফ অল আমি আগে এমসিকিউ দেবো, 10টা কোশ্চেন, 10 থেকে 15টা কোশ্চেন দেবো। তারপরে আমরা চলে যাব কোথায়, মাউন্টেনে চলে যাব। ওকে? হ্যাঁ স্যার। চলো তাহলে, টেক কেয়ার, বাই, গুড নাইট। গুড নাইট স্যার। গুড নাইট স্যার। গুড নাইট, গুড নাইট, গুড নাইট অল অফ ইউ। থ্যাংক ইউ স্যার।